বইযোগ চিত্র বৈচিত্র্যে আপনাদের পড়ে শোনাচ্ছিলাম আলবেয়ার কামুর বিখ্যাত উপন্যাস দি প্লেগ। উপন্যাসটির আজ তৃতীয় পর্ব। যা তারিও মৃতের যে সংখ্যার উল্লেখ করেছিলেন সেগুলো কিন্তু সত্যিই ছিল। ঘটনাগুলো যে ভয়ঙ্কর রকমের বিশ্রী কিছু একটা পরিণতির দিকে মোড় নিয়েছে সে ব্যাপারে ডাক্তার রিওর যতখানি সচেতন থাকা উচিত ছিল তা তিনি ছিলেন। দারোয়ান মিশেলের মৃতদেহটা যাতে হাসপাতালে পৃথক ওয়ার্ডে রাখা হয় তার ব্যবস্থা করার পর তিনি ডাক্তার রিচার্ডকে টেলিফোন করেন। তার কাছে জানতে চান ইতিমধ্যে এই ধরনের যেসব রোগী তিনি দেখেছেন তা থেকে রোগটা সম্পর্কে তার কোনো সুস্পষ্ট ধারণা জন্মেছে কিনা। না, এখনো পর্যন্ত তেমন কিছুই অনুমান করে উঠতে পারিনি, ডাক্তার রিচার্ড স্বীকার করেন। ইতিমধ্যে আমার হাতে দুজন রোগী মারা গেছে, একজন 48 ঘন্টা আর একজন 3 দিন পর। কিন্তু দ্বিতীয় রোগীটিকে প্রথম দেখার পরের দিন যখন আবার দেখতে যাই সবকিছু লক্ষণ দেখে পরিষ্কার ধারণা হয়েছিল সে আরোগ্যের দিকেই যাচ্ছে। এই ধরনের অপর কোনো রোগী যদি হাতে পান অনুগ্রহ করে আমাকে একটু খবর দেবেন, ডাক্তার রিও বললেন। পরে আরও 2-1 সহকর্মীর সঙ্গেও তিনি টেলিফোনে আলাপ আলোচনা করেন। এইসব খোঁজ খবর নেবার পর মোটামুটি যা তিনি জানতে পারেন তাতে দেখা যায় গত কয়েকদিনে শহরে জন বিশেকের মতো এই একই ধরনের রোগী পাওয়া গেছে এবং তাদের প্রায় সবারই মৃত্যু ঘটেছে। ডাক্তার রিও এবার শহরের মেডিকেল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ডাক্তার রিচার্ডকে অনুরোধ জানিয়ে বললেন, এরপর থেকে এই ধরনের কোনো রোগী পাওয়া গেলে তাদের যেন হাসপাতালে পৃথক ওয়ার্ডে রাখার ব্যবস্থা করা হয়। মাফ করবেন, ডাক্তার রিচার্ড জবাবে বললেন, এতে আমার করার কিছুই নেই। একমাত্র জেলা শাসন কর্তৃপক্ষেরই এই নির্দেশ জারি করার ক্ষমতা আছে। আর তাছাড়া এই রোগ যে সত্যি দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে সেটা আপনি অনুমান করেছেন কি দেখে? না, তেমন সুস্পষ্ট কোনো কারণ অবশ্য এখনো পাইনি। তবে চারদিকে লক্ষণ যা কিছু দেখছি তা থেকে মনে হচ্ছে ব্যাপারটা সত্যি আতঙ্কজনক। ডাক্তার রিচার্ড আবার তার পূর্বের কথার পুনরাবৃত্তি করলেন। এই ধরনের একটা কিছু করা সম্পূর্ণ তার এখতিয়ারের বাইরে। তবে ব্যাপারটাকে তিনি হয়তো জেলা কর্তৃপক্ষের গোচরে আনতে পারেন, এই যা। ডাক্তাররা তখনও ব্যাপারটা নিয়ে নিজেদের ভেতর আলাপ আলোচনা করছিলেন। ইতিমধ্যে শহরের আবহাওয়া যেন আরও খারাপ হয়ে পড়েছিল। বুড়ো মিশেলের যেদিন মৃত্যু হয় তার ঠিক পরের দিন গোটা আকাশ হঠাৎ মেঘে মেঘে ছেয়ে গেল। পরপর কয়েকবার বেশ কিছুক্ষণ ধরে মুষলধারে বৃষ্টিও হলো। কিন্তু প্রত্যেকবারই বৃষ্টির ঠিক পরের কয়েক ঘন্টা সময়ের আবহাওয়া মনে হলো কেমন যেন অদ্ভুত ধরনের গরম এবং আর্দ্র। সমুদ্রের চেহারা পর্যন্ত যেন বদলে গেল। পূর্বের স্বচ্ছ কোমল নীলের শান্ত উজ্জ্বলতা আর রইল না। এখন ঝুঁকে পড়া মেঘাচ্ছন্ন আকাশের নিচে সমুদ্রকে দেখতে হলো ইস্পাত বাক্সের মতো তীক্ষ্ণ বা উজ্জ্বল, যার উপর হঠাৎ চোখ পড়লে দৃষ্টি ধাঁধিয়ে যায় যেন। বসন্তের এই অস্বাভাবিক আর্দ্র ও উষ্ণ আবহাওয়ায় অতিষ্ঠ হয়ে উঠল সবাই। নির্মল উত্তপ্ত গ্রীষ্মের আবহাওয়ার জন্য হাপিত্যেশ করতে থাকল। চারদিকে সমুদ্র থেকে বিচ্ছিন্ন এক অধিত্যকার মধ্যে অবস্থিত অনেকটা শামুকের পিঠের মতো দেখতে এই শহরের সর্বত্রই কেমন একটা নিস্পৃহ ভাব মনকে আচ্ছন্ন করে ফেলতে লাগলো যেন। শহরের চারপাশে যেদিকে চাও দেখো একটার পর একটা চুনকাম করা শূন্য দেয়াল। রাস্তার দুপাশে ধুলামলিন দোকানের সারির ভেতর দিয়ে চলবার সময় হোক বা ঠিক তেমনি ধুলামলিন হলুদ ট্রামে চেপে শহরে বেরুবার সময় হোক, এখন মনের ভেতর শুধু একটা অনুভূতিই জাগে যে শহরের আবহাওয়ার ফাঁদের ভেতর যেন আটকা পড়ে গেছে সবাই। শুধু ডাক্তার রিওর সেই স্পেন দেশীয় রোগীর কাছে আবহাওয়ার এই ব্যাপারটা সম্পূর্ণ ছিল অন্যরকম। সে যেন মনে প্রাণে এমনই একটা কিছুই চাইছিল। মনে হয় যেন ভেতরে ভেতরে সিদ্ধ করে ফেলছে, সে বলতে লাগলো। তবে হাঁপানি রোগীদের জন্য ঠিক এমনি আবহাওয়ারই দরকার।
সিদ্ধ করে ফেলছে যে সেটা সত্যিই অবশ্যই, তবে দেহে অতিরিক্ত জট থাকলে যেমন হয় এখানে ঠিক তেমনি। বাস্তবিকই সারাটা শহরের লোক যেন জ্বরে ভুগছিল। যেদিন কটার্ডের আত্মহত্যার চেষ্টা সম্পর্কে তদন্তের কাছে পুলিশকে সাহায্য করার জন্যে ডাক্তার রিও যখন নিজের গাড়িতে রিও ফেদারভের দিকে যাচ্ছিলেন, সেই সময়টাই অন্তত এরকম একটা ধারণাকে তিনি যেন কিছুতেই মন থেকে সরিয়ে ফেলতে পারছিলেন না। তার এই ধারণাটা যে সম্পূর্ণ অসঙ্গত তা তিনি বুঝতেন, এবং এটাও বুঝতেন যে এর কারণ হচ্ছে তার মানসিক অবসাদ উদ্বেগ। কারণ সেই মুহূর্তের মতো বরাবর তারও দুশ্চিন্তা কমছিল না। আর সত্যি সত্যি তখন তার যা অবস্থা, তাতে তার জন্য একান্ত প্রয়োজন ছিল গাড়িটাকে কোথাও থামিয়ে দুদণ্ড বিশ্রাম নেয়া, যাতে স্নায়ুগুলো একটু শান্ত হতে পারে। রিও ফেদারওয়ে পৌঁছে ডাক্তার রিও দেখলেন পুলিশের দারোগা তখনও এসে পৌঁছাননি। ওপরে ওঠার পথে সিঁড়িতে গ্রাদের সঙ্গে দেখা হতেই তিনি দেখলেন তার ঘরের সামনের দরজাটা খোলা রেখে আপাতত কিছুক্ষণ তারা ভেতরে বসে অপেক্ষা করতে পারেন। গ্রাদের মাত্র দুখানা ঘর, দুটোতেই প্রয়োজনীয় আসবাবপত্রের অভাব সহজেই চোখে পড়ে। দৃষ্টি আকর্ষণ করতে পারে এমন জিনিসের ভেতর ছিল খান 2-3 অভিধান সাজানো একটা বইয়ের শেলফ এবং একটা ব্ল্যাকবোর্ড, যার উপর খড়ি দিয়ে লেখা প্রায় মুছে যাওয়া দুটো শব্দ তখনও অস্পষ্টভাবে চোখে পড়ছিল। গ্রাদ জানালেন কটার আগের রাতটা মোটামুটি সুস্থভাবেই কাটিয়েছেন, কিন্তু সকালে ঘুম থেকে ওঠার পর থেকে মাথায় খুব যন্ত্রণা অনুভব করছেন, যার ফলে তার মনটা বেশ দমে গেছে। গ্রাদকে নিজেকেও দেখে মনে হচ্ছিল তিনি খুব ক্লান্ত এবং কেমন একটু উত্তেজিত। সারাক্ষণ ঘরময় পায়চারি করছিলেন, আর তার টেবিলের ওপর লেখা যে পাণ্ডুলিপি ছড়িয়ে পড়েছিল তারই পাতা ভর্তি একটা থলি ও ব্যাগ বারে বারে খুলছিলেন আর বন্ধ করছিলেন। যা হোক, কথার ফাঁকে তিনি একসময় ডাক্তারকে জানালেন সত্যি সত্যি কটার্ডের সম্পর্কে তিনি তেমন কিছুই জানেন না, তবে তার বিশ্বাস ছোটখাটো হলেও নিজেদের মতো করে চলবার মতো আর্থিক সংস্থান কটার্ডের ছিল। আর তাছাড়া কটার্ড সত্যিই বড় অদ্ভুত প্রকৃতির মানুষ। সিঁড়িতে হঠাৎ দেখা হলে পরস্পরের সাথে অভিবাদন বিনিময় করা, বহুদিন অবধি এই ছিল তাদের দুজনের সম্পর্ক। আমার মাত্র 2 বার কথাবার্তা হয়েছে তার সঙ্গে। দিন কয়েক আগে একটা রঙিন খড়ির বাক্স কিনে আনছিলাম, হঠাৎ সিঁড়ির চাতালের ওপর সেটা ছড়িয়ে পড়ে যায়। লাল আর নীল 2 রঙের খড়ি ছিল তার ভেতর। কটার্ড এমন সময় তার ঘর থেকে বেরিয়ে এসে সেগুলো গুছিয়ে তুলতে আমাকে সাহায্য করলেন। আমাকে জিজ্ঞাসা করলেন রঙিন খড়ি দিয়ে কি করবেন। গ্রাদ উত্তরে তাকে জানিয়েছিলেন ল্যাটিন ভাষাটা কিছু কিছু জানতেন একসময়, এখন আবার সেটাকে ঝালিয়ে নেবার চেষ্টা করেছেন। ভাষাটা তিনি শিখেছিলেন স্কুলের ছাত্র থাকাকালে, কিন্তু এর ভেতর তার মনটা ভাষা ভাষা হয়ে উঠেছে। জানেন ডাক্তার সাহেব, শুনেছি ল্যাটিন ভাষাটা কিছুটা আয়ত্ত থাকলে ফরাসি শব্দের প্রকৃত অর্থ সম্পর্কে আরও সুস্পষ্ট ধারণা জন্মায়। সুতরাং রাত এমন প্রত্যেকটি ল্যাটিন শব্দ সাদা খড়ি দিয়ে প্রথমে বোর্ডের ওপর লেখেন, তার ধাতুরূপ এবং শব্দরূপ করার সময় শব্দের যে অংশটুকুর পরিবর্তন হয় শুধুমাত্র সেই অংশটুকু মুছে ফেলে দিয়ে আবার তিনি কপি করেন নীল খড়ি দিয়ে, আর বাকি যে অংশটুকুর কোনো পরিবর্তন হয় না সেটুকু পুনরায় লেখেন লাল খড়ি দিয়ে। কটার্ড আমার এই কথাগুলো সঠিক বুঝতে পেরেছিলেন কিনা অবশ্য বলতে পারবো না, তবে তিনি বেশ আগ্রহ দেখিয়েছিলেন এবং পরে আমার কাছ থেকে একটা লাল খড়ি চেয়েছিলেন তিনি। তার এই খড়ি চাওয়ার ব্যাপারটা তখন আমার কাছে কিছুটা আশ্চর্য লেগেছিল, কিন্তু একটা মানুষ যখন চাচ্ছে, অবশ্য তিনি যে সেটাকে কী কাজে ব্যবহার করতে পারেন তা আমার পক্ষে তখন অনুমান করা সম্ভব ছিল না। ডাক্তার রিও এবার জানতে চাইলেন দ্বিতীয়বার তাদের ভেতরে যে কথাবার্তা হয়েছিল তা কী বিষয়। কিন্তু ঠিক সেই মুহূর্তে একজন কেরানি সঙ্গে করে দারোগা ঘরে এসে ঢুকলেন। বললেন তদন্তের সূত্রপাত হিসেবে প্রথমে গ্রাদের বক্তব্য শুনতে চান তিনি। ডাক্তার লক্ষ্য করলেন গ্রাদ বলার সময় যখনই কটার্ডের প্রসঙ্গে আসছিলেন বলছিল এই হতভাগ্য লোকটি, এমনকি একসময় তাকে একথা বলতে শুনলেন তার দুর্জয় সংকল্প।
কটার্ডের আত্মহত্যার পেছনে সত্যিকারের উদ্দেশ্য কী থাকতে পারে তা নিয়ে যখন আলোচনা হচ্ছিল, গ্রাফ নিজের বক্তব্য বলার সময় উপযুক্ত শব্দ চয়নের জন্যে অস্বাভাবিক রকমের একটা খুঁতখুঁতে ভাব দেখাচ্ছিল যেন। শেষ পর্যন্ত যে কথাটা তার মন মতো হয়েছে দেখা গেল তা হচ্ছে কোনো গোপন বেদনা। দারোগা সাহেব এবার তাকে প্রশ্ন করলেন, কটার্ডের সাধারণ আচরণের ভেতর এমন কোনো ইঙ্গিত কি তিনি কখনো পেয়েছেন, যা থেকে গ্রাফ গোপন বেদনা বলতে যা বোঝাতে চাচ্ছেন সেই ধরনের কোনো কিছু সত্যিই সে কটার্ডের অন্তরে ছিল তা অনুমান করা যায়? গত রাত্রে কটার্ড আমার দরজায় টোকা দিয়ে আমাকে একবার ডাকেন। রাত বললেন, আমার কাছ থেকে একটা ম্যাচের কাঠি চান। ম্যাচের গোটা বাক্সটাই আমি তাকে দিয়ে দিই। তিনি বলেন, আমাকে বিরক্ত করার জন্যে সত্যিই তিনি দুঃখিত, তবে যেহেতু আমরা পরস্পরের প্রতিবেশী তাই তিনি আশা করেন আমি হয়তো এর জন্য কিছু মনে করব না। তারপর আশ্বাস দিয়ে বলেন ম্যাচ বাক্সটা আবার ফিরিয়ে দেবেন। উত্তরে তাকে জানাই বরং সেটাকে তিনি রাখলে বেশি খুশি হব। দারোগা এবার গ্রাদের কাছ থেকে জানতে চাইলেন কটারের আচরণ বা হাবভাবের ভেতর অস্বাভাবিক কিছু লক্ষ্য করেছেন কিনা। তার আচরণের ভেতর অস্বাভাবিক বলে যেটুকু আমার কাছে মনে হয়েছে তা হচ্ছে তাকে দেখলে মনে হতো তিনি যেন আমার সঙ্গে কথাবার্তা বলতে চান, কিন্তু তিনিও দেখতেন নিজের কাজ নিয়ে আমি নিয়ত ব্যস্ত থাকি। গ্রাদ এবার হঠাৎ ডাক্তারের দিকে ফিরে যেন কিছুটা সলজ্জভাবে বললেন, একটা ব্যক্তিগত কাজে আমি সত্যিই বড় ব্যস্ত। দারোগা এবার বললেন যে তিনি অসুস্থ লোকটাকে দেখতে চান, তার কি বলার আছে শুনবেন। ডাক্তার রিও ভাবলেন সাক্ষাতের আগেই কটার্ড যাতে মনে মনে প্রস্তুত হয়ে নিতে পারেন তার জন্য তাকে কিছুটা সুযোগ দেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে। যখন তিনি তার শোবার ঘরে গিয়ে ঢুকলেন, দেখলেন কটার্ড খাটের উপরে উঠে বসে আছেন। তার গায়ে রাতে পরা ধূসর রঙের একটা ফ্ল্যানেলের শার্ট, চোখে মুখে আতঙ্কের ভাব ফুটে উঠেছে। দরজার দিকে উৎকণ্ঠিতভাবে চেয়ে আছেন তিনি। পুলিশ এসেছে বোধহয়, তাই না? হ্যাঁ, ডাক্তার রিও বললেন। কিন্তু তাতে কি হয়েছে? আপনি অত উত্তেজিত হচ্ছেন কেন? মামুলি কয়েকটা ব্যাপার শেষ হলেই ওরা এক্ষুনি চলে যাবেন, আপনি নিরিবিলিই থাকতে পারবেন। কটার উত্তরে বললেন, তার মতে এগুলোর প্রয়োজন ছিল না। সবচেয়ে বড় কথা, দারোগা পুলিশদের তিনি বড় একটা পছন্দ করেন না। ডাক্তার রিও এবার কিছুটা বিরক্তির ভাব দেখালেন। আমারও নিশ্চয়ই তাদের জন্য তেমন কোনো দরদ নেই। যতদূর সম্ভব অল্প কথায় এবং সঠিকভাবে সামান্য কয়েকটা প্রশ্নের জবাব দেয়া, এই তো যা কিছু জবাব, তারপরেই সব শেষ। কটার আর কোনো প্রত্যুত্তর করলেন না। ডাক্তার রিও বেরিয়ে যাচ্ছিলেন, কিন্তু তিনি সবে ঘুরে দাঁড়িয়েছেন, পা বাড়াননি। এমন সময় কটার আবার পেছন থেকে তাকে ডাকলেন। ডাক্তার তার বিছানার কাছে এগিয়ে যেতে কটার তার হাতখানা চেপে ধরলেন। অসুস্থ লোকের সাথে নিশ্চয়ই ওরা কোনো রকম দুর্ব্যবহার করে না, বিশেষ করে আমার মতো লোক যে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতে চেয়েছিল, তাই না? আপনার কি মনে হয়? ডাক্তার গভীর দৃষ্টিতে কটার্ডের দিকে চাইলেন কিছুক্ষণ, তারপর আশ্বাস দিয়ে বললেন, এ ধরনের কোনো ব্যবহারের প্রশ্ন উঠতে পারে না। আর তাছাড়া তিনি নিজে সেখানে রয়েছেন শুধু তার রোগীর যাতে কোনো রকম অনিষ্ট না ঘটে তা দেখার জন্য। কথাগুলো শোনার পর মনে হলো কটার্ড যেন সুস্থ বোধ করলেন। ডাক্তার দারোগাকে নিয়ে যাওয়ার জন্য বেরিয়ে আসলেন। গ্রাজ সাক্ষী হিসেবে যা যা বলেছিলেন সেগুলো তাকে পড়ে শোনাবার পর দারোগা কটার্ডের কাছে জানতে চাইলেন তার আচরণের পেছনে সত্যিকারের উদ্দেশ্য কী ছিল। কটার্ড দারোগার দিকে না তাকিয়ে উত্তরে শুধু বললেন, গ্রাদের গোপন বেদনা এই কথাটার দ্বারা তার তখনকার যা মনের ভাব তা সবখানেই প্রকাশ পেয়েছে। দারোগা এবার কিছুটা ধমকের সুরে তাকে বললেন, ভবিষ্যতে আবার এই ধরনের কোনো কিছু করার ইচ্ছে আছে নাকি তার? কটার্ড আগের চেয়ে বেশ খানিকটা সহজ ভাব দেখিয়ে জবাবে বললেন, নিশ্চয়ই না। এখন আমার যা কিছু কামনা তা হচ্ছে কোনো প্রকারে একটু শান্তিতে থাকতে পারা। শুনুন শুনুন দারোগা, তাকে থামিয়ে দিয়েই রুক্ষভাবে বললেন, আপনি কি এটুকু বোঝেন না যে আপনি আমাদের সবার জন্য অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছেন? ডাক্তার রিও চোখের ইশারায় দারোগাকে থামতে বললেন। দারোগাও চুপ করে গেলেন। দেখুন তো,
মিছামিছি পুরো 1টা ঘন্টা সময় নষ্ট হয়ে গেল। কটার্ডের ঘর থেকে বাইরে আসতেই দারোগা মন্তব্য করলেন, বুঝতে পারছেন শহরে সবার মুখে এখন যে রোগের কথা শুনছেন তাই নিয়ে আমাদের নানা ভাবনা চিন্তা করতে হচ্ছে। তিনি এবার ডাক্তারের কাছ থেকে শুনতে চাইলেন এই রোগ থেকে শহরে সত্যিই তেমন কিছু বিপদ ঘটার আশঙ্কা আছে কিনা। কিন্তু ডাক্তার রিও তাকে জানালেন সে সম্পর্কে স্পষ্ট করে কিছু বলা শক্ত। এখনকার এই আবহাওয়ার দরুনই এসব কিছু ঘটছে। দারোগা যেন এটাই সিদ্ধান্ত নিয়েছেন মনে হয়। ব্যাপারটা ঠিক তাই। আবহাওয়াই যে সবকিছুর মূলে ছিল সে অনুমানটা হয়তো অনেকখানি সত্যি। এখন যতই বেলা বাড়তে থাকে যাতেই হাত দেয়া যায় মনে হয় আঠা আঠা ঠেকছে। ডাক্তার রিও একজন রোগী দেখে বাসায় ফিরে আসেন আর তার মানসিক উদ্বেগ যেন ক্রমেই বাড়তে থাকে। সেদিন সন্ধ্যায় শহরের প্রান্তদেশে তার পুরনো রোগীর এক প্রতিবেশী হঠাৎ বমি করতে শুরু করল। তার দেহে দেখা গেল তখন প্রবল জ্বর। এক হাত দিয়ে পুরুষাঙ্গ চেপে ধরে সে অবিরাম প্রলাপ বকতে লাগল। তার দেহের প্রান্তগুলোকে মিশেলের প্রান্তগুলোর চেয়েও অনেক বেশি তীক্ষ্ণ দেখাচ্ছিল। একটা গ্ল্যান্ড পেকে পুঁজে টস টস করছিল। দেখতে দেখতে এমনিতে পাকা ফলের মতো ফেটে গেল সেটা। ডাক্তার রিও সেদিন বাসায় ফিরে জেলার ঔষধের স্টোরের সদর অফিসে টেলিফোন করলেন। সেদিন তার ডাক্তারি ডায়েরিতে এ সম্পর্কে তিনি যে মন্তব্য লিখেছিলেন তা হচ্ছে না বলেছিল ওরা। কিন্তু ইতিমধ্যে শহরের বিভিন্ন অঞ্চল থেকে সেই একই ধরনের রোগী দেখার জন্যে ডাক্তারের ঘন ঘন ডাক আসতে শুরু হয়েছিল। যেখানেই যান দেখেন রোগীর দেহের গ্ল্যান্ডগুলো ফেরে পুঁজ বের করে দেয়া দরকার। গ্ল্যান্ডগুলোর ওপর ছুরি দিয়ে যেই আড়াআড়িভাবে দুটো টান দেন অমনি পুঁজ আর রক্ত একসাথে ঠেলে বের হয়ে আসতে থাকে। তারপর যতটুকু সাধ্য হাত পাগুলো ছড়িয়ে দিয়ে রোগী বিছানায় শুয়ে থাকে। তার দেহের ক্ষতস্থানগুলো দিয়ে সারাক্ষণ রক্ত ঝরে। প্রত্যেকটা রোগীর পা এবং পেটের বিভিন্ন স্থানে কালো চাকা চাকা দাগ ফুটে উঠতে লাগল। মাঝে মাঝে হয়তো গ্ল্যান্ডগুলো পেকে ওঠা বন্ধ হয়, কিন্তু পরক্ষণেই দেখা যায় আবার সেগুলো ক্ষীণ হয়ে উঠতে শুরু করেছে। বেশিরভাগ ক্ষেত্রেই রোগী বিকট শব্দে দুর্গন্ধের ভেতর মারা যেতে লাগল। ইঁদুর মরার সময় স্থানীয় সংবাদপত্রগুলোতে দেখা যেত খবরের ছড়াছড়ি, কিন্তু মানুষ মরার ব্যাপারে তাদের কিছুই বলার ছিল না। কারণ ইঁদুর মরত পথে ঘাটে আর মানুষ মরতে লাগলো বাড়ির আড়ালে আড়ালে। সংবাদপত্রে যা কিছু মারামারি তা শুধু রাস্তাঘাটের ব্যাপার নিয়ে। তবে ইতিমধ্যে সরকারি কর্তৃপক্ষ এবং মিউনিসিপ্যাল কর্মচারীরা এ ব্যাপার নিয়ে চিন্তাভাবনা এবং আলাপ আলোচনা শুরু করেছিলেন। যতদিন ডাক্তারদের প্রত্যেকের কাছে 2-3 জন করে রোগী এসেছে ততদিন প্রতিষেধক কিছু একটা ব্যবস্থা নেবার কথা চিন্তা করা কারো কাছেই তেমন দরকার বলে মনে হয়নি। কিন্তু প্রয়োজন ছিল শুধু এই সংখ্যাগুলোকে একবার যোগ করে দেখা। তাহলে সবার চোখেই ধরা পড়ত অবস্থাটা সত্যি আতঙ্কজনক। অল্প কিছুদিনের ভেতর হঠাৎ যেন রোগাক্রান্ত ব্যক্তিদের সংখ্যা হু হু করে বেড়ে গেল, এবং যারাই এই অদ্ভুত রোগের ব্যাপারটা একটু গভীর মনোযোগের সঙ্গে লক্ষ্য করে আসছিলেন তারা এবার স্পষ্ট অনুভব করতে পারলেন রীতিমতো একটা মহামারী শুরু হয়েছে। তেমনই যখন অবস্থা, ডাক্তার রিওর এক সহকর্মী, যিনি বয়সে তার চেয়ে অনেক বড়, ডাক্তার ক্যাসেল আসলেন ডাক্তার রিওর বাড়িতে দেখা করতে। সেটা স্বাভাবিক তো বটেই। তিনি ডাক্তার রিওকে বললেন, রোগটা যে কি তা তো অনুমান করতে পারছো নিশ্চয়ই। আমি ওর মৃতদেহ পরীক্ষার ফল কি পাওয়া যায় সেটা দেখার জন্য অপেক্ষা করছি। দেখো, ফল যে কি পাওয়া যাবে তা আমার আগে থেকেই জানা, আর এই মৃতদেহ পরীক্ষা করার প্রয়োজন আছে বলে মনে করি না। আমার ডাক্তারি জীবনে দীর্ঘ সময় আমি কাটিয়েছি চীন দেশে। বছর 20 আগে প্যারিসেও কিছু কিছু এই একই রোগী দেখেছি। তফাৎ এই যে সে সময় কেউ রোগের নামটা উচ্চারণ করতে সাহস করত না। কারণটা অবশ্য সেই চিরন্তন বাধা নিষেধ। সাধারণ মানুষ যাতে আতঙ্কগ্রস্ত হয়ে উঠতে পারে এমন কিছুই করা চলবে না, তাতে কোনো সুফল পাওয়া যাবে না। তাছাড়া আমার একজন সহকর্মী যেমন বলতেন, এ একটা অচিন্তনীয় ব্যাপার। আমরা সবাই জানি এ রোগ বহুদিন আগেই পশ্চিম ইউরোপ থেকে উধাও হয়েছে। সবার ধারণা অবশ্য তাই ছিল, শুধু ব্যতিক্রম ছিল তারা যারা এ রোগে মারা যায়। এ প্রসঙ্গ এখন থাক রিও, রোগটা আসলে যে কি তা তুমিও অনুমান করতে পারো
আর আমিও। ডাক্তার রিও গভীর চিন্তায় ডুবে গেলেন। তার দৃষ্টি প্রসারিত ছিল অপারেশন রুমে জানালার বাইরে। উপসাগরের অর্ধবৃত্তাকারে আয়তনকে দূর দিগন্ত ঘিরে ছিল যে উঁচু পর্বত শৃঙ্খ তারই গায়ে। মাথার উপর আকাশ সম্পূর্ণ নীল, কেমন একটু স্তিমিত উজ্জ্বল। আকাশের আলো ক্রমেই নিষ্প্রভ হয়ে আসছিল, আর তারই সঙ্গে কোমল হয়ে আসছিল আকাশের এই উজ্জ্বলতা। দেখো ক্যাসল, ডাক্তার রিও বললেন, ব্যাপারটা এখনো মনে হচ্ছে সম্পূর্ণ অবিশ্বাস্য, কিন্তু চারদিকে লক্ষণ যা কিছু দেখছ তা থেকে এখন প্রায় সুস্পষ্ট যে প্লেগই শুরু হয়েছে। ডাক্তার ক্যাসল এবার উঠে দাঁড়ালেন, দরজার দিকে এগিয়ে গেলেন। কিন্তু জানো, যাওয়ার পথে তিনি বললেন, সবাই কি বলবে? বলবে নাতিশীতোষ্ণ অঞ্চল থেকে এই রোগ বহু আগেই উধাও হয়েছে। উধাও হয়েছে? এ কথার অর্থ কি? ডাক্তার রিও নিজের ঘাড়ে ঝাঁকানি দিলেন একটু। হ্যাঁ, আর শুধু তাই নয়, এ কথাও স্মরণ রাখা উচিত, এখনো 20 বছর পেরোয়নি। প্যারিসেও ঠিকই তো, তবে হয়তো আমরা এটুকু আশা করতে পারি যে আগের চেয়ে খারাপ কিছু ঘটবে না এবার। দেখো, তবুও ব্যাপারটা যেন বিশ্বাস্য কিছু বলে মনে হচ্ছে না। প্লেগ কথাটা এই প্রথম উচ্চারিত হতে শোনা গেল। কাহিনীর এই পর্যায়ে ডাক্তার রিও যখনই তার জানালার সামনে দাঁড়িয়ে, কাহিনীকার নিজে, ডাক্তার রিওর মনে বিস্ময় ও দ্বিধার দ্বন্দ্ব চলছিল, তারই সমর্থনে কিছু বলে নিতে চান। কারণ ওই অবস্থায় ডাক্তার রিওর যেমন মানসিক প্রতিক্রিয়া, সামান্য কিছু ব্যতিক্রম থাকলেও শহরের অধিকাংশ অধিবাসীর মানসিক প্রতিক্রিয়া ছিল সেই একই। এটা তো সবার জানা ব্যাপার যে পৃথিবীতে যুদ্ধ যেমন ঘটেছে বারবার, তেমনি প্লেগের মহামারীও এসেছে বারবার। অথচ যুদ্ধ বা প্লেগ জাতীয় কিছু একটা দুর্যোগ আকস্মিক, আকাশ থেকে পড়ার মতো যখন আমাদের সামনে এসে দেখা দেয়, তখন মানুষের মন বিস্ময়বোধ না করে পারে না। আসল ব্যাপারটা হচ্ছে, শহরের অন্য সব অধিবাসীর মতোই ডাক্তার রিওকেও আকস্মিক এইরকম একটা বিপর্যয়ের মুখোমুখি হতে হয়েছিল। সুতরাং তার বর্তমান মানসিক দ্বিধাকে বুঝতে হলে এই বাস্তব অবস্থার কথা খেয়াল রাখতে হবে, এবং তার অন্তরে বিশ্বাস ও শঙ্কা, এই দুটো পরস্পর বিরোধী অনুভূতির যে দ্বন্দ্ব চলছিল, সেটাকে বুঝতে হলেও এই একই বিষয় স্মরণ রাখা প্রয়োজন। যুদ্ধ যখন আকস্মিক শুরু হয়, লোকে বলে একটা মস্ত বোকামি, দুদিনেই সব মিটমাট হবে। যুদ্ধ যে একটা চরম নির্বুদ্ধিতা, তা হয়তো পুরোপুরি সত্যি, কিন্তু শুধু সে কারণেই কি তা স্থায়ী হতে পারে না? তার নিজের পথে চলার নির্বুদ্ধিতারও যে একটা অদ্ভুত ক্ষমতা আছে, আমরা অনুক্ষণ আত্মনিমগ্ন না হয়ে থাকলে হয়তো সেটা সহজেই উপলব্ধি করতে পারি। এ ব্যাপারে আমাদের শহরের অধিবাসীরাও ছিলেন আর সবার মতো। তাদের যা কিছু ভাবনা চিন্তা, তা ছিল তাদের নিজেদেরকে নিয়ে, অর্থাৎ তারা ছিলেন মানবতাবাদী, মানুষই যাদের কাছে সব। মহামারীর মতো কিছু একটা যে ঘটতে পারে, এটা ছিল তাদের কাছে সম্পূর্ণ অবিশ্বাস্য ব্যাপার। মানুষের সাধারণ চিন্তাভাবনা বা হিসাব নিকাশ অনুসারে যেসব জিনিস ঘটে, মহামারী তো আর এগুলোর ভেতরে পড়ে না। সুতরাং আমরা পরস্পরকে বলি মহামারী কল্পনা সৃষ্টি, অশরীরী একটা কিছু, বলি একটা দুঃস্বপ্ন মাত্র, দুদিনেই আবার কেটে যাবে। কিন্তু দুঃস্বপ্ন তো সবসময় ঠিক এমনিভাবে শেষ হয় না। এক দুঃস্বপ্নের যেই শেষ হয়, আসে আর এক দুঃস্বপ্ন, আর তারই মাঝে মানুষের জন্যে মৃত্যুর ডাক আসে। প্রথম ডাক আসে মানবতাবাদীদের জন্যে, কারণ তারা সাবধান হওয়াটাকেই প্রয়োজন বলে মনে করেননি। এসব ক্ষেত্রে কাউকেই সাধারণত যেমন দোষ দেওয়ার থাকে না, তেমনি আমাদের শহরের অধিবাসীদের দোষ দেবার মতো কিছুই ছিল না। মানুষকে যে বিনীত হতে হয়, সেটাই শুধু তারা হয়তো বিস্মৃত হয়েছিল। তাদের ক্ষেত্রে দোষের যদি কিছু থাকে তো এই, এবং তারা ভাবত এখনো বুঝি আগের মতোই সবকিছু সম্ভব। তাদের মনে আগে থেকেই একটা নিশ্চিত বিশ্বাস জন্ম নিয়েছিল, দুর্যোগ বা মহামারীর মতো কিছু ঘটা অসম্ভব। তাই আগের মতোই চলতে লাগলো তাদের ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ততা, বাইরে বেড়াতে যাবার উদ্যোগ আয়োজন, নিজেদের ভেতর নানা রকম মতবাদ সৃষ্টি। সুতরাং প্লেগের মতো একটা কিছু, যার আবির্ভাবে মানুষের সমস্ত ভবিষ্যৎটাই বিলুপ্ত হয়ে যেতে পারে,
তাদের এই বাইরে যাবার আনন্দের বিরতি ঘটতে পারে এবং হয়তোবা চিরদিনের জন্য স্তব্ধ হয়ে যেতে পারে তাদের এই বিভিন্ন মতবাদের দ্বন্দ্ব। তার অস্তিত্বের কথা তারা চিন্তা করবে কেমন করে? মনে মনে তারা নিজেদেরকে কল্পনা করত সবকিছু থেকে সম্পূর্ণ মুক্ত। কিন্তু মহামারী যতদিন আছে এই পৃথিবীতে ততদিন মানুষের জন্য সত্যিকারের মুক্তি কোথায়? আর বাস্তবিকই ডাক্তার রিও সেদিন ডাক্তার ক্যাসেলের সামনে স্বীকার করলেন বটে, শহরের এখানে ওখানে গুটি কয়েক লোক আকস্মিক প্লেগে মারা গেছে, কিন্তু তারপরেও মহামারী সম্পর্কে যে একটা আতঙ্ক, সেটা যেন অদ্ভুত রকমের অবাস্তব রয়ে গেল। তার সহজ কারণ হচ্ছে এই যে মানুষ যখন ডাক্তার হয়, দৈহিক পীড়া সম্পর্কে তার ধারণা যা হয় তা সম্পূর্ণ নিজস্ব। তার কল্পনা শক্তিও সাধারণ মানুষের চেয়ে কিছু বাড়ে। ডাক্তার রিও তখনও তার অপারেশন রুমে জানালার সামনে দাঁড়িয়ে নিচের শহরের দিকে চেয়েছিলেন। বাহ্যত সেখানে এখনো পর্যন্ত কোনো পরিবর্তনের চিহ্ন সুস্পষ্ট নয়। সেদিকে চেয়ে তার মনের ভেতর ভবিষ্যৎ সম্পর্কে কেমন যেন একটা অস্পষ্ট সংশয় জাগছিল, কেমন একটা মানসিক অস্বস্তি। এই রোগ সম্পর্কে তিনি কোথায় কখন কি পড়েছেন সেগুলো স্মরণ করবার চেষ্টা করলেন একবার। শুধু বস্তুগুলোর সংখ্যা যেন স্মৃতির গভীরে থেকে তার মনের উপর ভেসে এলো। মনে পড়ল ইতিহাসে যাদের বিবরণ লিপিবদ্ধ করা হয়েছে এরকম 30টা বা তারই কাছাকাছি সংখ্যক বড় বড় মহামারীর ফলে পৃথিবীতে 10 কোটির মতো মানুষের মৃত্যু হয়েছে। কিন্তু 10 কোটি মানুষের মৃত্যু তেমন কী বা ব্যাপার? একজন মানুষ যুদ্ধক্ষেত্রে কিছুদিন কাটাবার পর মৃত মানুষ সম্পর্কে তার সাধারণত আর কোনো অনুভূতিই থাকে না, এবং যেহেতু যাকে মৃত অবস্থায় চোখে দেখিনি এমন কোনো মৃত ব্যক্তির বাস্তব অস্তিত্ব অনুভব করা সম্ভব নয়। ইতিহাসের পাতায় 10 কোটি মানুষের মৃত্যুর যে ঘোষণা, তা কল্পনার চোখে দেখা খানিকটা ধোঁয়ার কুণ্ডুলি ছাড়া আর কি? হঠাৎ কনস্ট্যান্টিনোপলের প্লেগের কথা মনে পড়ল ডাক্তার রিওর, যেখানে প্রোকোপিয়াসের দেয়া বিবরণ অনুসারে একদিনেই 10,000 লোকের মৃত্যু হয়েছিল। শুধু জনসংখ্যা হিসেবে কল্পনা করতে চাইলে 10,000 মানুষ একটা বড় আকারের সিনেমা হলে সাধারণ দর্শকের সংখ্যার 5 গুণ। আর এই 10,000 লোকের একত্রে মৃত্যু সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেতে চাইলে এমনই 5টি সিনেমা হলের দর্শকের বাইরে একত্র করে কাছাকাছি কোনো একটা পার্কে নিয়ে গিয়ে তাদের একত্রে মৃত্যু ঘটানোর ব্যবস্থা করতে হবে। সেই ক্ষেত্রে সেই নামহীন মৃতের স্তূপের ভেতর 2-একটা পরিচিত মুখ যোগ করার ব্যবস্থা করাও সম্ভব। কিন্তু এমনই একটা কিছু সত্যি বাস্তবে ঘটানো কি সম্ভব? আর এমন লোকই বা কোথায় মিলবে যার কাছে 10,000 মানুষের প্রত্যেকের মুখ পরিচিত? যাই হোক, প্রোকোপিয়াস এবং তার মতো পুরনো ঐতিহাসিকদের কাছ থেকে পাওয়া বিবরণের ওপর যে সম্পূর্ণ নির্ভর করা যায় না, সেটা এখন প্রায় সর্বজন স্বীকৃত ব্যাপার। 70 বছর আগে ক্যান্টনে যে প্লেগ দেখা দেয় তা শহরের অধিবাসীদের ভেতর ছড়িয়ে পড়ার আগে তাতে 40,000 ইঁদুর মারা যায়। কিন্তু এখানেও আবার সেই সংশয়, 40,000 মৃত ইঁদুর সঠিকভাবে গণনা করার মতো নির্ভরযোগ্য ব্যবস্থা ক্যান্টনে তখন ছিল কি? যেটুকু সম্ভব ছিল তা হচ্ছে খুব সাধারণ ধরনের আনুমানিক একটা হিসাব দেয়া। সুতরাং তাতে যে ভুলের সম্ভাবনাও থাকবে প্রচুর, সেটা আর এমন বিচিত্র কি? আচ্ছা, ধরা যাক, ডাক্তার মনে মনে বললেন, একটা ইঁদুরের দৈর্ঘ্য যদি 10 ইঞ্চি হয়, তাহলে 40,000 মরা ইঁদুর পরপর সাজালে যে লাইনটা হবে। ডাক্তার হঠাৎ আবার যেন সজাগ হয়ে উঠলেন। অনর্থক নানা কিছু বিপর্যয়ের কল্পনা করছেন তিনি, আর তাও এমন এক সময় যখন তা সবচেয়ে অবাঞ্ছিত। মৃত্যুর সংখ্যাও খুবই অল্প। তিনি মনে মনে বললেন, সুতরাং এতেই তিনি মহামারীর আশঙ্কা করছেন কেন? বর্তমান অবস্থায় হয়তো কিছুটা অধিক সাবধান হওয়া দরকার। এই যা রোগের দৃশ্যমান লক্ষণ কি কি, প্রথমত সেগুলোই এখন তাকে মনোযোগ দিয়ে লক্ষ্য রাখতে হবে। মনের কেমন একটা হতচেতন ভাব এবং অতিমাত্রায় দৈহিক অবসাদ, গ্রন্থিস্ফীতি, প্রলাপ বকা, অতিরিক্ত পিপাসা, দেহের বিভিন্ন স্থানে কালো চাকা চাকা দাগ দেখা দেয়া, পেশির অভ্যন্তরে স্ফীত গ্রন্থিগুলো গলে যাওয়া। এখন সিদ্ধান্ত সিদ্ধান্ত সম্পর্কে চিন্তা করতে কতগুলো কথা যেন আকস্মিক ডাক্তারের মনে পড়ল।
সঙ্গতভাবেই ডাক্তারের বইতে এই রোগের বিভিন্ন লক্ষণ বর্ণনার শেষে গিয়ে যে কথাগুলো বলা হয়েছে সেগুলোই এখন তার মনে পড়ল। রোগীর নাড়ি অত্যন্ত দ্রুত ওঠানামা করে, মাঝে মাঝে মনে হয় সম্পূর্ণ থেমে গেছে। এই সময়টাই সামান্য নড়াচড়ার ফলে রোগীর মৃত্যু ঘটতে পারে। ডাক্তার রিও ভাবতে লাগলেন, ঠিকই, এই সময়টাতে রোগীর জীবন থাকে যেন সূক্ষ্ম সুতার ডগায় দোদুল্যমান মস্ত ভারের মতো। তখন সামান্যতম আঘাতেই যে কোনো বড় বিপর্যয় ঘটতে পারে। কিন্তু গড়ে প্রতি 4 জন লোকের ভেতর 3 জন এমন অধৈর্য হয়ে ওঠে যে এই সময়টায় যে কোনো রকমে নিজেকে কিছুটা সংযত করে রাখবে, তাও তাদের কাছ থেকে আশা করা প্রায় অসম্ভব ব্যাপার। ডাক্তার রিও দৃষ্টি তখনও প্রসারিত জানালার বাইরে শূন্যের মাঝে। বাইরে চারদিকে বসন্তের উত্তাপহীন শান্ত আকাশে স্নিগ্ধ প্রভা, কিন্তু ঘরের ভেতর তখনও পর্যন্ত শুধু প্লে, এই একটা মাত্র শব্দের চঞ্চল প্রতিধ্বনি নেচে নেচে বেড়াচ্ছিল। এই একটা মাত্র শব্দকে কেন্দ্র করে এই রোগ সম্পর্কে শুধু বিজ্ঞানের দেয়া বিভিন্ন বিশ্লেষণই নয়, সেই একই সঙ্গে নিজের শান্ত শহরের পারিপার্শ্বিকতার সাথে যাদের ক্ষীণতম যোগসূত্র কল্পনা করাও দুষ্কর, এমন সব নানা অবাস্তব সম্ভাবনার কথাও একটার পর একটা ডাক্তার রিওর কল্পনায় যেন আপনা থেকেই উদয় হতে লাগল। জানালার নিচে শহরের চেহারা দেখাচ্ছিল পিঙ্গল ধূসর। এই সময়টাই যেমন স্বাভাবিক, একটা শান্ত কর্মতৎপরতার গুঞ্জন ভেসে আসছিল সেখান থেকে। অস্থির কর্মচঞ্চলতার উচ্চ কোলাহল নয়, কেমন একটা ভারী চাপা গুঞ্জন, একটা সুখময় পরিবেশের শান্ত স্তিমিত কলরব। অবশ্য যদি মেনে নেওয়া যায় যে যেখানে প্রাণের সজীবতা নেই সেখানেও গভীর সুখবোধ সম্ভব। শহরে এখানকার এই গভীর শান্ত পরিবেশ এমনই স্বাভাবিক এবং সহজ যে অতীতের প্লেগ আক্রান্ত কোনো শহরের প্রতিচ্ছবিকে এর পাশাপাশি কল্পনা করলে সম্পূর্ণ অলীক এবং অবাস্তব বলে মনে হয়। অতীতের প্লেগ আক্রান্ত শহরে যেসব বিবরণ তিনি পড়েছেন তা একে একে তার কল্পনায় প্রতিফলিত হতে লাগল। শবদেহ সমাচ্ছন্ন এথেন্স নগরী, আকাশের সীমানা অবধি পরিব্যাপ্ত পুতিগন্ধময় আবহাওয়া, কাকপক্ষীর কাছেও পরিত্যক্ত সেই শহর, একটার পর একটা চীনের শহর যেখানে সেখানে ঠাসাঠাসি করে স্তূপ করা অসংখ্য প্লেগের রোগী, দুঃসহ মৃত্যু যন্ত্রণায় মৌন সবাই। ফ্রান্সের মার্সাই শহরে প্রকাণ্ড প্রকাণ্ড গর্তে কয়েদিরা গলিত মৃতদেহ নিক্ষেপ করছে। শবদেহ স্তূপাকার হয়ে দ্রুত ভরে তুলছে গর্ত। প্রভে শহরে প্লেগের দ্বারা দূষিত উন্মত্ত বায়ুর গতিপথে প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য দ্রুত গড়ে তোলা হচ্ছে এক সর্ববৃহৎ প্রাচীর। কনস্টান্টিনোপল কুষ্ঠ আশ্রমের মেঝে শতচ্ছিন্ন খড়ের গদির ওপর অসংখ্য গলিত শবদেহ, যেগুলোকে বিভিন্ন গৃহে বিছানা থেকে আকশির সাহায্যে টেনে এনে স্তূপাকার করে রাখা হয়েছে। কৃষ্ণ মৃত্যুর কবলে পতিত ইউরোপের বিভিন্ন শহর, রাস্তায় রাস্তায় রাখা নানা বর্ণের মুখোশ পরা ডাক্তারদের দৃশ্য দেখলে ভ্রম হয় যেন উল্লাস অভিযানে বেরিয়েছে তারা। মিলান শহর প্লেগের প্রকোপে সন্ত্রস্ত, নিশ্চয়তাবিহীন, জীবনের ন্যায়নীতির প্রতি উদাসীন নরনারী কবরস্থানেও সঙ্গমরত। দৈন্যপুরীর মতো পরিত্যক্ত অন্ধকারাচ্ছন্ন লন্ডন শহর, শুধু রাস্তায় রাস্তায় শবদেহবাহী শকটের নিরন্তর গড়গড় শব্দ প্রতিধ্বনিত। সর্বত্র দিবারাত্রি সারাক্ষণ শুধু দুঃসহ মৃত্যু যন্ত্রণায় কাতর মানুষের চিরন্তন ক্রন্দন ধ্বনি। কিন্তু না, এত কিছু বিভীষিকা চিন্তার পরও যেন সেদিনের বসন্ত অপরাহ্নের সেই প্রশান্ত পরিবেশের মাঝে এ সময় মৃদুতম শিহরণ কল্পনা করাও অসম্ভব। হঠাৎ জানালা দিয়ে বাইরে দ্রুত চলমান এক অদৃশ্য ট্রামের যান্ত্রিক শব্দ ভেসে এলো। নিষ্ঠুরতা এবং অসহায় দুর্দশার যে চিত্র তিনি এতক্ষণ ধরে মনের ভিতর গড়ে তুলছিলেন, এ যেন তারই বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ। বর্ণবৈচিত্র্যময় বাড়িঘর সমাকীর্ণ শহরের পশ্চাদের পটভূমি রচনা করেছে কলস্বর মুখরিত যে ভাস্বর উপসাগর, শুধু সেই যেন এই পৃথিবীর অনিত্যতা এবং তার আভ্যন্তরীণ বিপর্যয়ের দোতনা বহন করে চলেছিল।
সাগরের দিকে একাগ্র দৃষ্টিতে চেয়ে থাকতে থাকতে লুক্রিটাস এথেন্সবাসীদের সমুদ্র তীরে প্লেগ অগ্নি প্রজ্বলিত করার যে দৃশ্যের বর্ণনা দিয়েছেন তার কথা মনে পড়ল ডাক্তার রিওর। রাতের অন্ধকারে নিজের নিজের আত্মীয় পরিজনের মৃতদেহ বহন করে সমবেত হয়েছিল তারা সমুদ্র তীরে, কিন্তু প্রত্যেকের প্রিয়জনকে শুষ্ক শান্তির আশ্রয়ে সমাহিত করার স্থান সংকুলান হচ্ছিল না। সবার হাতে উজ্জ্বল শিখার মশাল। ঘোরতর সংঘর্ষ শুরু হলো তাদের ভেতর, কারণ প্রত্যেকেই রক্তাক্ত সংগ্রাম করতে প্রস্তুত। তবু প্রিয়জনের মৃতদেহকে সমুদ্র তরঙ্গ বিক্ষোভের ভেতর সমর্পণ করবে না। হঠাৎ ডাক্তারের কল্পনায় ভেসে উঠল এরই এক পরিপূর্ণ প্রতিচ্ছবি। চিতার আগুনের গায়ে লাল আভার প্রতিফলন পড়েছে সমুদ্রের উপর। সমুদ্রের জলরাশি নীরব, গাঢ় লাল মদের ন্যায় তার বর্ণ। সংঘর্ষরত জ্বলন্ত মশাল থেকে আগুনের গন্ধের ধোঁয়ায় কুণ্ডলি উঠেছে সোজাসুজি মৌনদর্শী আকাশের দিকে। হ্যাঁ, এমনই একটা কিছু ঘটা সম্ভবের সীমার বাইরে নয় তাহলে? কিন্তু ভাবি অমঙ্গলের এই যেসব অতিরঞ্জিত আশঙ্কা সুস্থ চিন্তাভাবনার পরিপ্রেক্ষিতে তাদের অত্যন্ত অহেতুক বলে মনে হলো যেন। প্লেগের নাম উল্লেখ করাটা যে ইতিমধ্যে শুরু হয়েছে তা হয়তো সত্যি, এবং সম্ভবত এও সত্যি ঠিক এই মুহূর্তেও কিছু সংখ্যক লোক এই রোগে আক্রান্ত হচ্ছে এবং মৃত্যুও ঘটছে তাদের কারো কারো। কিন্তু তা সত্ত্বেও এটাই বা সম্ভব নয় কেন যে এই আক্রমণ আপনা থেকেই থেমে যাবে বা তাকে সম্পূর্ণ রোধ করা যাবে? তার জন্য হয়তো শুধু প্রয়োজন যাকে স্বীকৃতি দেওয়া উচিত তাকে সুস্থ মনে স্বীকৃতি দেয়া। কতগুলো অবাস্তব অলীক কল্পনাকে মনের ভেতর প্রশ্রয় না দিয়ে যা কর্তব্য তা করে যাওয়া, তাতেই নিশ্চিত প্লেগের উপশম হবে। কারণ এরকম একটা কিছু যে ঘটতে পারে তা সত্যি অচিন্তনীয় ব্যাপার। অথবা হয়তো এই কারণে যে এ সম্পর্কে যেসব চিন্তাভাবনা করা হচ্ছে তার বেশিরভাগই হচ্ছে ভুল পথ অনুসরণ করে। যদি সত্যি এই আক্রমণের অবসান হয়, সে সম্ভাবনাই অবশ্য অধিক, তাহলে নিশ্চয়ই আবার স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে। আর যদি তেমন কিছু নাই ঘটে, তাহলে অন্তত এর সত্যিকারের স্বরূপটা যে কি সেটা সঠিকভাবে নির্ণয় করা সম্ভব হবে, এবং তখন একে বাধা দেবার, এমনকি সম্পূর্ণরূপে পরাভূত করবার জন্যে কি ব্যবস্থা নেওয়া উচিত তা স্থির করাটাও অনেক সহজ হবে। ডাক্তার সামনে জানালাটা খুলে দিলেন। বাইরে নিচে শহরের কোলাহল যেন আরো উজ্জ্বল হয়ে উঠল। পাশের কোনো এক কারখানা থেকে কলের করাতের একটা ক্ষীণ খসখস শব্দ ভেসে আসছিল থেকে থেকে। নিজের মন থেকে অহেতুক দুশ্চিন্তার ভার ঝেড়ে ফেললেন ডাক্তার রিও। জীবনের সত্যিকারের নিশ্চয়তা বলতে যা কিছু তা তো এগুলোই। এই যে প্রাত্যহিক খুঁটিনাটি, এদের বাইরের যে অস্তিত্ব সেও সূক্ষ্ম সুতার ডগায় দোদুল্যমান ভারের মতো বিপর্যয়গ্রস্ত, তুচ্ছ, অনিশ্চিত। তার সম্পর্কে দুশ্চিন্তা করাটা সময়ের অপচয় মাত্র। আসল কথা হচ্ছে নিজের যেটুকু করণীয় সেটাকেই ঠিকভাবে করে যাওয়া উচিত। ডাক্তার রিওর চিন্তাধারা যখন এমনই কতগুলো অনিশ্চিত সম্ভাবনার মাঝে আবর্তিত হচ্ছিল, এমন সময় খবর পেলেন গ্রাদ এসেছেন, তার জন্যে অপেক্ষা করছেন। স্থানীয় মিউনিসিপ্যাল অফিসের কেরানি হিসেবে গ্রাদের দায়িত্বের কোনো সীমা নির্দিষ্ট ছিল না। জন্ম, মৃত্যু, বিয়ে ইত্যাদি সঠিক সংখ্যা সংরক্ষণের জন্যে পরিসংখ্যান দফতরের কাজেও মাঝে মাঝে নিয়োগ করা হতো তাকে, এবং কতকটা সেই সূত্রেই গত কিছুদিন যাবৎ শহরে প্লেগে যেসব মৃত্যু ঘটেছিল তারও একটা সঠিক সংখ্যা সংগ্রহের দায়িত্ব পড়েছিল গ্রাদের ওপর। কিন্তু যেহেতু গ্রাদের স্বভাব হচ্ছে সবসময় মানুষকে খুশি করা, তিনি নিজে থেকেই ডাক্তারকে বলেছিলেন প্লেগের মৃত্যুর সর্বশেষ যে রিপোর্ট তিনি প্রস্তুত করছেন তারই একটা কপি এনে দেবেন তাকে। গ্রাদের হাতে ছিল এক শীট কাগজ। তিনি সেটাকে তুলে ধরে নাড়ছিলেন। তার প্রতিবেশী কটার্ড এসেছিলেন তার সাথে। মৃত্যুর সংখ্যা মনে হচ্ছে বেড়েই চলেছে, দেখুন না, গত 48 ঘন্টায় প্রায় 11 জনের মতো লোক মারা গেছে। ডাক্তার রিও হাত বাড়িয়ে কটার্ডের একখানা হাত নিলেন নিজের মুঠোয়। তাতে মৃদু ঝাঁকানি দিতে দিতে কটার্ডকে জিজ্ঞাসা করলেন কেমন বোধ করছেন তিনি এখন। কটার্ডের কথাগুলো যেন ডাক্তারকে বুঝিয়ে বলছেন এমনভাবে গ্রাদ বললেন,
ওর ধারণা ওর এখন কর্তব্য একবার নিজে এসে আপনাকে ধন্যবাদ জানিয়ে যাওয়া। অহেতুক যেসব ঝামেলার ভেতর ফেলেছিল আপনাকে, তার জন্যে ক্ষমা চেয়ে নেয়া। কিন্তু ডাক্তার ততক্ষণে গ্রাদের দেয়া কাগজের শীটখানার ওপর যেসব সংখ্যা লেখা ছিল তার উপর দৃষ্টি বোলাতে শুরু করেছিলেন। তার চোখ মুখে ভ্রুকুটির চিহ্ন ফুটে উঠেছিল। না, আর দেরি করা নয়। রোগের নামটা পরিষ্কার ঘোষণা করে দেয়া সম্পর্কে মনস্থির করে ফেলে দেয়া উচিত হবে এখন। শুধু শুধু এতদিন ধরে আমরা নানা দ্বিধাদ্বন্দ্বের ভাব দেখাচ্ছি। দেখুন, আমরা এক্ষুনি একটু লাইব্রেরিতে যাওয়া প্রয়োজন। আসতে চান আমার সাথে? ঠিকই তো, ঠিকই বলছেন আপনি। রাত সিঁড়ি বেয়ে ডাক্তারের পেছন পেছন নামতে নামতে বললেন। আমার নিজেরও বিশ্বাস কোনো ব্যাপারেই রাখা ঢাকা না করাটাই ভালো। সত্যি যে রোগটা কি তা এক্ষুনি অবশ্য বলতে চাইনে, আর তাছাড়া আপনারা জানলেও এমন কিছু লাভ হবে না। তাহলে মনে হচ্ছে, রাত মুখে হাসি ফুটিয়ে বললেন, রোগের নাম প্রকাশে সত্যি কিছু অসুবিধা আছে। ব্যাপারটা ঠিক অতটা সহজ নয়। ওরা তিনজনে একত্রে প্যালেস দ্য আর্মার্সের দিকে হাঁটতে শুরু করলেন। কটার্ড কিন্তু তখনও পর্যন্ত সম্পূর্ণ নীরব ছিলেন। রাস্তায় রাস্তায় ইতিমধ্যেই জনসমাগম শুরু হয়েছিল। গোধূলি সময়টা এখানে বড় সংক্ষিপ্ত। সন্ধ্যার আগমন যে আসন্ন, ইতিমধ্যেই তা অনুভব করা যাচ্ছিল। দূরে দিগন্তরেখা তখনও সুস্পষ্ট, কিন্তু তারই ওপরে ক্ষীণ অনুজ্জ্বল প্রাথমিক নক্ষত্রও দেখা দিচ্ছিল একটা দুটো করে। কয়েক মুহূর্তের ভেতর রাস্তার আলোগুলো একসঙ্গে জ্বলে উঠল। আকাশের ধূসরতা যেন কিছুটা গাঢ়তর হল, আর সেই একই সঙ্গে গভীরতর হল রাস্তার জনসমুদ্রের কলকুঞ্জন। মাফ করবেন, রাত প্যালেস দ্য আর্মসের কোণে এসে পৌঁছাতেই বলে উঠলেন, এবার আমাকে বাসায় ফেরার ট্রাম ধরতে হবে। আমার সন্ধ্যাগুলো বড় পবিত্র, আর তাছাড়া আমাদের অঞ্চলে যেমন একটা প্রবাদ আছে, পরের দিনের প্রত্যাশাই। তার নিজের অঞ্চলের গ্রাদের নিজের জন্মস্থান মন্টেলিমার বিশেষ বাক্যটির উদ্ধৃতি দিচ্ছেন বলে প্রায়ই উল্লেখ করাটা যে গ্রাদের একটা বিশেষ অভ্যাস, ডাক্তার রিও ইতিপূর্বেই তা লক্ষ্য করেছিলেন। কিন্তু ঠিক তারপরেই গ্রাদের মুখ থেকে যেসব প্রবাদ বাক্য শোনা যেত, সেগুলোর বেশিরভাগই হচ্ছে বহু প্রচলিত মামুলি কতগুলো কথা মাত্র, যেমন ছবির মতো সুন্দর স্বপ্নে বিভোর ইত্যাদি। উনি যা বলেছেন তা অবশ্য সত্যি। কটার এতক্ষণে মুখ খুললেন, কারণ সন্ধ্যার খাবার পর ওকে বড় একটা নড়তে দেখিনি। ডাক্তার রিও গ্রাদের কাছ থেকে জানতে চাইলেন তিনি মিউনিসিপ্যাল অফিসের অতিরিক্ত কোনো বিশেষ কাজের দায়িত্ব নিয়েছেন কিনা। গ্রাদ উত্তরে বললেন, না, তা ঠিক নয়। নিজের কিছু কিছু কাজ নিয়ে তিনি বড় ব্যস্ত। তাই নাকি? ডাক্তার শুধু কথাবার্তা চালু রাখবার জন্যই যেন মন্তব্য করলেন, কেমন চলেছে আপনার কাজ? একটানা বছর ধরেই তো ওটার পেছনে লেগে রয়েছি। সুতরাং এখন যদি বলি কিছুই এগোতে পারিনি, তাহলে হয়তো আশ্চর্য শোনাবে। তবে কি তেমন কিছুই যে করে উঠতে পারিনি, সেটাও কিছুটা সত্যি। আমাদের জানাতে আপত্তি নেই নিশ্চয়ই? ডাক্তার থেমে গিয়ে বললেন। বলুন তাহলে শুনি, কি করেছেন আপনি এতদিন ধরে? গ্রাদের কানজোড়া ছিল দেখতে বেমানান রকমের বড়, টুপির বাইরে বেরিয়ে থাকত সবসময়। তিনি এক হাত দিয়ে মাথার টুপিটাকে টেনে নামিয়ে কান দুটোকে ঢেকে দিলেন। তারপর অস্পষ্ট স্বরে কি একটা মন্তব্য করলেন। ডাক্তার রিও অনুমানে যেটুকু ধরতে পারলেন তার অর্থ দাঁড়ায়, কাজটা হচ্ছে একটা ব্যক্তিত্বের বিকাশ সম্পর্কে। উত্তর দেবার পর গ্রাদ দ্রুত হঠাৎ ঘুরে দাঁড়ালেন। কয়েক মুহূর্তের ভেতর দেখা গেল দ্য লা মার্ন বুলভার্ডের দুপাশে যে ছোট ছোট ডুমুর গাছের সারি দেখা যায়, তারই তলা দিয়ে তিনি সংক্ষিপ্ত ত্রস্তপদে এগিয়ে চলেছেন। তারা দুজনে যখন ল্যাবরেটরি গেটের গোড়ায় পৌঁছে গেছেন, কটার্ড বললেন যে ডাক্তার যদি কিছু মনে না করেন, তাহলে তিনি তার সঙ্গে দেখা করতে চান। কোনো একটা ব্যাপার সম্পর্কে তার কাছ থেকে পরামর্শ নিতে চান। রাত মৃত ব্যক্তিদের সংখ্যা লেখা যে কাগজের শীটটা তাকে দিয়েছিল, সেটা তখনও ডাক্তারের পকেটেই ছিল। অন্যমনস্কভাবে সেটাকে নাড়ছিলেন তিনি। কটার্ডকে বললেন, তিনি যদি পরের দিন বাসার রোগী দেখবার সময় এসে ডাক্তারের সঙ্গে দেখা করেন, সেটাই হয়তো ভালো হবে। কিন্তু পরক্ষণেই কি ভেবে আবার বললেন, তিনি পরের দিন কটার্ডদের ওই অঞ্চলে রোগী দেখতে যাবেন। বিকেলে ফেরার পথে তিনি নিজেই বরং কটার্ডের বাসা হয়ে আসবেন। কটার্ডের সঙ্গে ছাড়াছাড়ি হবার পর ডাক্তার লক্ষ্য করলেন, নিজের অজ্ঞাতসারে তিনি যেন
সেই মুহূর্তে গ্রাদের কথা ভাবছিলেন, যেন কল্পনা করছিলেন হঠাৎ প্লেগের আক্রমণ শুরু হয়েছে। শহরের বর্তমানে যে আকারে প্লেগ দেখা দিয়েছে ঠিক তেমন নয়। এ থেকে সত্যি হয়তো তেমন কোনো মারাত্মক বিপদের আশঙ্কা নেই, বরং অতীতের যেসব ভয়ঙ্কর ভয়ঙ্কর প্লেগের বিবরণ তিনি পড়েছেন বা শুনেছেন, তেমনই এক প্লেগের সূত্রপাত হয়েছে। আর তারই মাঝে দেখছেন গ্রাদকে। এর ভেতরও যারা সবসময় রোগের আক্রমণ এড়িয়ে যেতে পারে, তিনিও হচ্ছেন সেই শ্রেণীর মানুষ। হঠাৎ ডাক্তার রিওর মনে পড়ল কোথায় যেন পড়েছেন, প্লেগ তার শিকার খোঁজে সবল ও সুস্থ দেহের মানুষের মাঝে। রুগ্ন দুর্বল যারা, তাদের প্রতি তার লক্ষ্য যায় না সহসা। এইভাবে গ্রাদের বিষয়ে চিন্তা করতে করতে শেষ পর্যন্ত ডাক্তার রিওর মনে হলো তার নিজের ক্ষুদ্র পরিবেশের ভেতর গ্রাদ লোকটা কেমন এক ধরনের রহস্যজনক চরিত্র। এটা সত্যি যে গ্রাদ যে স্থানীয় প্রশাসনের অধীনস্থ একজন নগণ্য কর্মচারী, তা তার বাহ্যিক লক্ষণ এবং বিশেষ ধরনের আচার আচরণ থেকে প্রথম দৃষ্টিতেই প্রকাশ পেয়ে যেত। গ্রাদ দেখতে ছিল বেশ লম্বা ও পাতলা। তার দেহ মনে হতো পোশাক পরিচ্ছদের অন্তরালে হারিয়ে গেছে, কারণ তিনি পোশাক পরতেন নিজের দেহের চেয়ে এক সাইজ বড়। যেহেতু তার একটা ধারণা ছিল যে জামাকাপড় দেহের অনুপাতে কিছুটা বড় হলে তা টেকসই হয়। গ্রাদের নিচের মাড়ির দাঁতগুলো অক্ষত থাকলেও উপরের মাড়িতে দাঁত ছিল না একটাও। ফলে উপরের ঠোঁট দুটি তুলে যখন হাসতেন, চোয়ালের নিচের অংশ বড় একটা নড়ত চড়ত না, শুধু উপরের ঠোঁটটা গুটিয়ে সেখানে একটু ফাঁক হয়ে যেত। তখন গ্রাদের গালটাকে দেখাতো যেন মুখের ওপর একটা কালো ফোকরের মতো। রাস্তায় তাকে চলতে দেখলে মনে হতো যেন একজন তরুণ ধর্মযাজক, তেমনি লাজুক, দেয়ালের প্রান্ত ঘেঁষে ঘেঁষে পথ পেরিয়ে যাচ্ছেন, এই দেখা যাচ্ছে তাকে। আবার হঠাৎ একসময় দ্রুত পলায়মান ইঁদুরের মতো কোনো দরজার ফাঁকে অদৃশ্য হয়ে গেছেন। তামাক আর সিঁড়ির তলার কক্ষের একটা হালকা গন্ধ পাওয়া যেত মাঝে মাঝে তার গা থেকে। সংক্ষেপে, একজন অতি তুচ্ছ নগণ্য ব্যক্তির যেসব বৈশিষ্ট্য দেখা যায়, তার সবই ছিল গ্রাদের। আর বাস্তবিকই একজন নিম্ন শ্রেণীর অতি সাধারণ কেরানি, যার দায়িত্ব হচ্ছে সারাক্ষণ টেবিলের ওপর ঝুঁকে পড়ে গভীর মনোযোগের সাথে শহরের স্নানাগারের শুল্কের তালিকা সংশোধন করা, শহরের ময়লা নিষ্কাশনের ওপর নতুন কর ধার্য করা সম্পর্কে যে রিপোর্ট প্রস্তুত করবেন, তার জন্য তথ্য সংগ্রহের কাজে নিরন্তর ব্যস্ত থাকা। এছাড়া গ্রাদের সম্পর্কে অপর কোনো চিত্র কল্পনা করাও সত্যি দুষ্কর। তিনি কি চাকরি করেন সে পরিচয় পাবার আগেই তাকে দেখলেই মনে মনে যে কেউ ভাবতে পারতেন মাসিক ৩০ টাকা বেতনের মিউনিসিপ্যাল অফিসের এক অস্থায়ী অ্যাসিস্ট্যান্টের পদের কিছুটা বিচক্ষণতা ও প্রয়োজনীয় দায়িত্ব পালনের জন্যই বুঝি তার পৃথিবীতে আসা। প্রকৃতপক্ষে টাউন হলে মিউনিসিপ্যাল কর্মচারীদের যে রেজিস্ট্রার সংরক্ষণ করা হতো, তাতে কোন পদে নিয়োজিত এই কলামের নিচে গ্রাদ মাসের পর মাস নিজের উপরোক্ত পরিচয় লিখে আসছিলেন। বছর ২২ আগে ম্যাট্রিক পাশ করার পর অর্থের অভাববশত লেখাপড়ায় আর অধিক দূর অগ্রসর হওয়া তার ভাগ্যে ঘটেনি। যখন এই অস্থায়ী চাকরিটি নিয়েছিলেন, এরকম একটা ভরসা তাকে দেয়া হয়েছিল, অথবা নিজেই সে কথা বলতেন যে শহরের শাসন পরিচালনার ক্ষেত্রে যেসব সূক্ষ্ম সমস্যা উদ্ভব হয়, সেগুলো সামাল দেবার মতো কর্মকুশলতা যে তার আছে, সেটুকু শুধু প্রমাণ করতে পারলেই হলো তার চাকরি পাকা হতে আর বিলম্ব হবে না। আর চাকরিটা যদি একবার পাকা হয়, তাহলে মোটামুটি স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবনযাপনের জন্য যেটুকু পদোন্নতির প্রয়োজন, তা যে তার আয়ত্তে এসে যাবে, সেরকম আশ্বাসও নাকি তিনি পেয়েছিলেন। নিজের দায়িত্ব পালনের প্রতি তার যে স্বাভাবিক উৎসাহ, তার পেছনে কিন্তু সত্যি গ্রাদের ব্যক্তিগত কোনো উচ্চাকাঙ্ক্ষা ছিল না। মুখে বাঁকা হাসির রেশ ফুটিয়ে গ্রাদ শপথ করে বলতেন, তার যা কামনা তা হচ্ছে এমন একটা জীবনের প্রত্যাশা যে জীবনে তিনি সততার সঙ্গে পরিশ্রম করবেন, কিন্তু তার পরিবর্তে তার মোটামুটি সচ্ছল জীবিকা সংস্থানের নিশ্চয়তা থাকবে, আর থাকবে অবসর মুহূর্তগুলো নিজের খেয়ালের অনুশীলনে ব্যয় করবার স্বাধীনতা। গ্রাদ প্রথম যখন চাকরিটা নিয়েছিলেন, তখন একটা সম্মানজনক উদ্দেশ্যই ছিল তার মনে। হয়তোবা তিনি এখনও দাবি করতে পারতেন যে একটা আদর্শের প্রতি নিষ্ঠা এবং আনুগত্যের জন্যেই তিনি এই চাকরিতে এসেছিলেন। তারপর বছরের পর বছর পার হয়েছে, কিন্তু তার চাকরির সেই যে অস্থায়ী অবস্থা, তার আর কোনো পরিবর্তন ঘটেনি। ইতিমধ্যে জীবিকা নির্বাহের ব্যয় বৃদ্ধি পেয়ে চলছিল দ্রুত হারে। বাধা নিয়মে গ্রাদের বেতন যে কিছু কিছু বাড়েনি তেমন নয়, তবে প্রয়োজনের তুলনায় তা পূর্বের মতো যৎকিঞ্চিতই রয়ে গিয়েছিল।
হয়তো তার প্রতি বিশ্বাস ছিল বলেই একমাত্র ডাক্তার রিওর কাছেই তিনি এসব কথা বলেছিলেন। অপর আর কেউই তার এই অবস্থার কথা জানত না। নিজের সম্পর্কে কাকেও কিছু বলার ব্যাপারে এই যে সংকোচবোধ, এটাই হয়তো গ্রাদের চরিত্রের একটা মৌলিকত্ব। অন্তত তার কিছুটা ইঙ্গিত পাওয়া যেত এ থেকে। তার নিজের অধিকার সম্পর্কে না হলেও অবশ্য সত্যিই তেমন কোনো অধিকার তার ছিল কিনা সে সম্পর্কেও তার নিজের মনে একটা অনিশ্চিত ধারণা ছিল। অন্তত চাকরিতে প্রথম ঢোকার সময় তাকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সে ব্যাপারে নিশ্চয়ই তিনি কর্তৃপক্ষের গোচরে আনতে পারতেন। আনেননি যে তার কিছুটা কারণ অবশ্য ছিল। প্রথমত, ডিপার্টমেন্টের যে ভদ্রলোক প্রধান হিসেবে তাকে এই প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিছুদিন হলো তার মৃত্যু হয়েছিল। তাছাড়াও সঠিক কী মর্মে যে তিনি এই প্রতিশ্রুতি দিয়েছিলেন তাও এখন আর গ্রাদের স্মরণ ছিল না। এবং সবশেষে আসলে এখানেই যত গোল বাধত। কি বলে যে নিজের বক্তব্য পেশ করবেন তা তিনি কিছুতেই স্থির করে উঠতে পারতেন না। ডাক্তার রিও লক্ষ্য করেছিলেন গ্রাদের চরিত্রের এই যে একটা বৈশিষ্ট্য, তার ব্যক্তিত্বকে অনুধাবন করতে চাইলে এটাই ছিল তার যথার্থ সূত্র। মনের ভেতর সতত সেরকম একটা ইচ্ছা পোষণ করা সত্ত্বেও নিজের অবস্থা সম্পর্কে মৃদু প্রতিবাদ জানিয়ে কর্তৃপক্ষের কাছে কোনো লিখিত আবেদন পেশ করা বা এই অবস্থার প্রতিকারের জন্য প্রয়োজনীয় অপর কোনো ব্যবস্থা নেওয়ার পথে বাধা হয়ে দাঁড়াত, এটাই তিনি বলতেন। তিনি যেভাবে ব্যাপারটাকে বোঝাতেন, নিজের অধিকার শব্দটা উচ্চারণ করবার সময় বেশ একটু ইতস্তত করতেন যেন। অপরের কাছে গিয়ে যে কিছু বলবেন সেটাকে তিনি বিশেষভাবে অপছন্দ করতেন। কর্তৃপক্ষের দেয়া প্রতিশ্রুতি সম্পর্কে যে তাদের কিছুটা সচেতন করে দেবেন, সেখানেও একই জিনিস অন্তরায় হয়ে দাঁড়াত। এসবের অর্থ দাঁড়াবে তিনি নিজের পাওনাগণ্ডা সম্পর্কেই কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছেন, যেটা এমনি একটা ঔদ্ধত্য যা তার মতো পদের কর্মচারীর পক্ষে কোনো ক্রমেই শোভন বা সঙ্গত নয়। অপরপক্ষে আপনার সহৃদয়তা, কৃতজ্ঞতা, এমনকি সঠিক প্রার্থনা ইত্যাদি শব্দ ব্যবহারে তার প্রবল আপত্তি ছিল। কারণ তার ধারণা এসবের ব্যবহার মানুষের ব্যক্তিগত মর্যাদা রক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এইভাবে নিজের আবেদন পেশ করার উপযোগী যথার্থ শব্দ তিনি নিজে খুঁজে পেতেন না বলেই এত অধিক বয়স অবধি স্বল্প বেতনের এই চাকরির দায়িত্ব পালন করে চলছিলেন। সতত ডাক্তার রিওর কাছে তাই তিনি বলতেন। দীর্ঘদিনের অভিজ্ঞতার ফলে তার একটা উপলব্ধি জন্মেছিল। আয় যৎকিঞ্চিৎ বা সামান্যই হোক, তার ভেতর তিনি নিজের প্রয়োজনীয় ব্যয় সংকুলান করে নিতে পারতেন। সেক্ষেত্রে হয়তো আয়ের সঙ্গে সঙ্গতি রেখে নিজের প্রয়োজনগুলোকে কিছু সংখ্যক কাটছাঁট করতে হবে, এই যা। এইভাবে দেখা যেত রাদের এই মন্তব্যের দ্বারা আমাদের শহরের এক চিন্তাশীল ব্যবসায়ী, যিনি আবার মেয়রও ছিলেন শহরের, তার অভিমতের বিশুদ্ধতাই প্রমাণিত হতো যেন। এই মেয়র প্রায়ই আবেগের সঙ্গে বলতেন, শেষ পর্যন্ত বিশ্লেষণ করলে শেষ বিশ্লেষণ এটা যেন তার বিশেষ বাছা শব্দ এবং এর দ্বারাই তার বক্তব্যের সত্যতা প্রমাণিত হবে, এমনি জোর দিতেন শব্দটার ওপর। দেখা যাবে অনাহারে কোনো সময় যে এই শহরের কারো মৃত্যু হয়েছে, অবিশ্বাস করার মতো সঙ্গত কারণ পাওয়া যাচ্ছে না। সে যাই হোক, শেষ বিশ্লেষণে দেখা যেত এ ব্যাপারে উদ্বেগ বোধ না করার পক্ষে সবচেয়ে বড় নিশ্চয়তা ছিল গ্রাদের নিজের অনাড়ম্বর, আর অনাড়ম্বরই বা কেন, অসম্ভব রকমের কৃচ্ছতাপূর্ণ জীবন। গ্রাদ এই একইভাবে মনে মনে শব্দ হাতড়াতে থাকতেন। এক অর্থে গ্রাদের জীবনকে বলা যেতে পারত সত্যি একটা আদর্শ জীবন। তিনি ছিলেন সেই সব দুর্লভ এই শহরে নয় সর্বত্রই, দুর্লভ ব্যক্তিদের গোত্রভুক্ত, যারা জীবনে মহত্তর কিছু উপলব্ধি করলে অনুরূপ আচরণ করার মনোবলের পরিচয় দিয়ে থাকেন। গ্রাদ তার ব্যক্তিগত জীবন সম্পর্কে সামান্য যেটুকু বলতেন, তা থেকেই এমন সব সহৃদয়তা ও স্নেহবোধের পরিচয় পাওয়া যেত যা এখনকার দিনে খুব অল্প সংখ্যক লোকের ভেতরে দেখা যায়। কোনো রকম সলজ্জ ভাব না দেখিয়েই গ্রাদ সবার কাছেই স্বীকার করতেন যে তিনি তার বোন ও ভাগ্নে ভাগ্নিদের অত্যন্ত ভালোবাসতেন। তার নিকট আত্মীয়দের ভেতর একমাত্র এই বোনই বেঁচে ছিলেন, যাকে তিনি প্রতি 1 বছর অন্তর প্যারিসে দেখতে যেতেন। তিনি এও স্বীকার করতেন যে তার মৃত বাবা মা, তার অতি শৈশবে যাদের মৃত্যু হয়েছিল, তাদের কথা চিন্তা করলে এখনও মাঝে মাঝে তিনি অন্তরে কেমন একটা মোচড় অনুভব করেন। তিনি শহরের যে অঞ্চলে বাস করতেন তার কাছাকাছি এক গির্জায় প্রতিদিন বেলা 5টায় যে ঘণ্টা বাজত, তার সুমধুর ধ্বনি যে তার বিশেষ প্রিয় ছিল, তাও তিনি গোপন করতেন না। তার এইসব অনুভূতি
যেগুলো অত্যন্ত সহজ ও সরল, তাদের প্রকাশ করতে গিয়ে সামান্য শব্দ খুঁজে পেলেও কি প্রাণান্ত পরিশ্রমই না করতে দেখা যেত গ্রাতকে। এইভাবে নিজের মন মতো প্রত্যেকটা শব্দ খুঁজে পেতে তাকে যে বারে বারে অসুবিধায় পড়তে হতো, এটাই হয়ে দাঁড়িয়েছিল তার জীবনের সর্বনাশের কারণ। ডাক্তার সাহেব, আপনি যদি বুঝতেন, প্রায়ই তিনি বলতেন, নিজেকে কিভাবে সম্পূর্ণ প্রকাশ করা যায় তা শিখবার জন্যে আমার প্রাণে কি যে আকুলতা। যখনই তার ডাক্তারের সঙ্গে সাক্ষাৎ হতো, গ্রাদ এই প্রসঙ্গটা তুলতেন। সেদিন সন্ধ্যায় দূরে বিলীয়মান গ্রাদের দিকে চেয়ে থাকতে থাকতে গ্রাদ এতদিন কি যে তার কাছে বলতে চেয়েছেন, তা যেন হঠাৎ বিদ্যুৎ রেখার মতো এক ঝলকে ডাক্তারের মনের ভেতর স্পষ্ট হয়ে উঠল। গ্রাদ নিশ্চয়ই বই বা তেমন একটা কিছু লেখার কাজে ব্যস্ত। এবং আরও অদ্ভুত ব্যাপার, ল্যাবরেটরির দিকে চলতে চলতে গ্রাদের সম্পর্কে এই চিন্তা যেন তার মনে কিছুটা আশ্বাস সঞ্চার করল। এটা যে অসঙ্গত তা উপলব্ধি করার ক্ষমতা তার ছিল, কিন্তু তবুও এটাও তিনি কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না যে গ্রাদের মতো লোকেরা, যারা নগণ্য তুচ্ছ চাকরিজীবী হয়েও সামান্য খেয়ালের অনুশীলনে ব্যস্ত, তারা যে শহরে বাস করে সেখানে বড় মহামারী দেখা দিতে পারে। সংক্ষেপে, কোনো প্লেগ আক্রান্ত সমাজে যে এই ধরনের খেয়ালের অনুশীলন চলতে পারে, সেটা তার পক্ষে কল্পনা করাও ছিল দুষ্কর। তিনি সিদ্ধান্ত নিলেন, যা কিছু দেখা যাচ্ছে তার সবই প্লেগ যে শহরের অধিবাসীদের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়তে পারে তার বিপরীত।